বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই অংশ হিসাবে আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর, তোমাদের সাথে আজ সপ্তম লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমি আমার 6টি লেকচার সম্পন্ন করেছি। আশা করি তোমরা সবাই এই অনলাইন লেকচারগুলো মনোযোগ সহকারে অনুসরণ করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকের লেকচারের শিরোনাম পণ্য, সেবা ও ব্র্যান্ড ক্রেতা ভ্যালু সৃষ্টি, যেটি 6ষ্ঠ অধ্যায় থেকে নেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আজকের পাঠ্যসূচি বা শিক্ষণফল। পণ্য বা সেবার স্তরসমূহ, পণ্যের শ্রেণী বিভাগ, ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য, ভোগ্যপণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয় বা পদ্ধতি, শিল্পপণ্য বাজারজাতকরণের পদ্ধতি বা বিবেচ্য বিষয়, ব্র্যান্ডিং এর গুরুত্ব বা সুবিধা, ব্র্যান্ডিং কৌশল, শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন, সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেবা বাজারজাতকরণ কৌশল, সেবা মুনাফা শিকল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার এই অনলাইন লেকচারের পর তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কিছু ছবি দেয়া আছে। কিসের ছবি তোমরা নিশ্চয় জানো? বলো দেখি কিসের ছবি? কিসের ছবি? দেখো বিভিন্ন প্রকার পণ্য। তোমরা সবাই জানো যে এগুলো সব পণ্যের উদাহরণ, যে বিভিন্ন প্রকার পণ্য আছে এখানে। তার মানে আজ আমাদের মূল বিষয় পণ্য বা প্রোডাক্ট। সাধারণ অর্থে আমরা প্রোডাক্ট বলতে কি বুঝি? যে যা মানুষের কোনো অভাব বা প্রয়োজন মেটায়, সেটাই আমরা পণ্য হিসেবে অভিহিত করি। দেখো, পণ্য হলো দ্রব্য বা সেবা বা ধারণা যা ক্রেতাদের অভাব বা প্রয়োজন মেটায়। অর্থাৎ প্রয়োজন বা অভাব মেটাতে পারে বা মানুষের চাহিদা মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ, গ্রহণ, ব্যবহার বা ভোগের জন্য বাজারে অফার করা হয়, তাই পণ্য। তার মানে যা মানুষের কোনো প্রয়োজন বা অভাব বা চাহিদা পূরণ করছে, তাই পণ্য। যেমন চাউল, ডাউল, স্বর্ণালঙ্কার, মার্সিডিজ গাড়ি, এনসাইক্লোপিডিয়া, তুলা, কম্পিউটার, পেন্সিল ইত্যাদি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ফিলিপ কটলার মার্কেটিং এর জনক। মার্কেটিং এর জনক ফিলিপ কটলার কি বলে দেখো প্রোডাক্ট সম্পর্কে। Product is anything that can be offered to a market for attention, acquisition, use or consumption that might satisfy a want or need. তার মানে প্রোডাক্ট হলো এনিথিং, যে কোনো কিছু, দ্যাট ক্যান বি অফার্ড, যা অফার করা হয়, টু এ মার্কেটে বাজারে, ফর অ্যাটেনশন আকর্ষণের জন্য, অ্যাকুইজিশন অর্জনের জন্য, ইউজ ব্যবহারের জন্য, আর কনজামশন ভোগের জন্য, দ্যাট মাইট স্যাটিসফাই যা পূরণ করে, সন্তুষ্ট করে, এ ওয়ান্ট অর নিড কোনো অভাব বা চাহিদা। দেখো স্টিভেন জে স্কিনার বলেন, প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানে সক্ষম এমন যে কোনো কিছুই পণ্য এবং তা কিছুর বিনিময়ে অফার করা যেতে পারে। তার মানে তুমি পণ্য ক্রয় করবে মূল্যের বিনিময়ে কিংবা অর্থের বিনিময়ে, সেটাই এই যে যা তা যে কোনো কিছুর বিনিময়ে অফার করা যেতে পারে। দেখো এবার আমরা আসি পরের বিষয়, পণ্য বা সেবার স্তর সমূহ, লেভেলস অফ প্রোডাক্ট বা সার্ভিস। পণ্য বা সেবা আমরা অলরেডি বললাম যে পণ্য হলো যা মানুষের কোনো অভাব পূরণ করে, সেটাই হলো পণ্য। আর সেবা হলো অদৃশ্যমান, অস্পর্শনীয়। সেবার দ্বারাও তোমার কোনো অভাব বা চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু সেবা হলো অদৃশ্যমান। দেখো পণ্য বা সেবার স্তর সমূহ: নাম্বার 1 মূল বা মৌলিক পণ্য, নাম্বার 2 প্রকৃত পণ্য, নাম্বার 3 বর্ধিত পণ্য। মূল বা মৌলিক পণ্য বলতে আমরা এমন কোনো সুবিধা
কে বুঝি যেটার জন্যই মূলত কাস্টমাররা পণ্য ক্রয় করে, মানে যে সুবিধা পাবার জন্যই মূলত কাস্টমাররা পণ্যটা ক্রয় করে, সেটাই হলো মূল বা মৌলিক পণ্য। যেমন তুমি একটি গাড়ি ক্রয় করলে, গাড়ি ক্রয়ের বিনিময়ে তুমি কি চাচ্ছ, কি সুবিধা পাচ্ছ, যে যাতায়াত বা পরিবহন সুবিধা। এই যে এই পরিবহন সুবিধাটাই মূলত এই মৌলিক বা মূল পণ্য। তুমি মূলত গাড়ি ক্রয় করলে, না করলে পরিবহন সুবিধা ক্রয়। তারপরে দেখো এই যে কোর বেনিফিট, কোর বেনিফিট হলো তোমার এই মূল বা মৌলিক পণ্য। তারপরে আসো প্রকৃত পণ্য, অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট, তুমি যে পণ্যটা প্রকৃতপক্ষে ক্রয় করলে সেটা তোমার প্রকৃত পণ্য। এখানে থাকতে পারে পণ্যের বৈশিষ্ট্য, যে ফিচার্স, ডিজাইন, প্যাকেজিং, কোয়ালিটি, লেবেল, ব্র্যান্ড নেম, যে এগুলো হলো তোমার অ্যাকচুয়াল প্রোডাক্ট। মানে তুমি আসলে পণ্যের যে অংশটা ক্রয় করলে সেটা হলো অ্যাকচুয়াল প্রোডাক্ট, মানে মৌলিক যে অবকাঠামো, যে কাঠামোগত রূপ তুমি ক্রয় করলে সেটা হলো প্রকৃত পণ্যের অন্তর্ভুক্ত। তারপরে দেখো বর্ধিত পণ্য, তুমি এই যে কোর বেনিফিট এবং অ্যাকচুয়াল প্রোডাক্ট, এই দুইটি বাদেও আরো যা পণ্য থেকে চাচ্ছ কিংবা পাচ্ছ সেটাই হলো এই বর্ধিত পণ্য, আগমেন্টেড প্রোডাক্ট। তার মানে দেখো এই আগমেন্টেড প্রোডাক্টে কি থাকতে পারে, এই যে আফটার সেল সার্ভিস, ওয়ারেন্টি, ইনস্টলেশন, ডেলিভারি অ্যান্ড ক্রেডিট। ধরো তুমি একটি ফ্ল্যাট ক্রয় করলে, ফ্ল্যাটের পাশে তোমার বাচ্চাদের জন্য খেলাধুলার স্থান, বিনোদন কেন্দ্র, মসজিদ, স্কুল, এই যে এইগুলো তুমি এই আগমেন্টেড প্রোডাক্ট হিসেবে পেয়ে থাকো। দেখো এবার আগমেন্টেড প্রোডাক্ট স্তরে পণ্য বাজারজাতকরণের কিছু কৌশল অ্যাপ্লাই করতে হয়, যে পণ্য বর্ধিতকরণের কিছু কৌশল, মানে বর্ধিত পণ্য লেভেলে এসে পণ্য বর্ধিতকরণের কিছু কৌশল অ্যাপ্লাই করতে হয়। যেমন ব্যয় বৃদ্ধি, তোমাকে বাড়তি কিছু সুবিধা দিতে গেলে অবশ্যই সেই পণ্যের ব্যয় বৃদ্ধি করতে হবে, মানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এর জন্য তোমাকে আগে থেকে কাস্টমাররা সেই পণ্যটা ক্রয় করবে কিনা ব্যয় বেড়ে গেলে সেটা আগে নির্ধারণ করে তারপর বাজারে পণ্যটা ছাড়তে হবে। তারপর দেখো নতুন বৈশিষ্ট্য সংযোজন, আরো নতুন কিছু বৈশিষ্ট্য তুমি ওই পণ্যের সাথে যোগ করে তারপর বাজারজাতকরণ কৌশল অ্যাপ্লাই করতে পারো। অতিরিক্ত মূল্য আদায়, তোমার উৎপাদন খরচ যেহেতু বেশি হবে এই পণ্য বর্ধিতকরণ কৌশলে এসে, তাহলে কিছু অতিরিক্ত মূল্য তোমাকে আদায় করতে হবে। এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে তোমার এই বর্ধিত পণ্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও। দেখো তারপরেরটা দেখি আমরা, যে এখানে কিছু পণ্যের ছবি দেয়া আছে। দেখো এগুলো কি পণ্য, ভোগ্য পণ্য। তার মানে এগুলো আমরা কি করি, ভোগের জন্য ক্রয় করি। আর এই দিকের গুলো দেখো এই যে শিল্প পণ্য, এইগুলো আমরা বিভিন্ন অন্য কাজে লাগাই, প্রক্রিয়াকরণের কাজে লাগাই কিংবা পণ্য আবার উৎপাদন করার কাজে লাগাই, সেই পণ্যগুলোকে শিল্প পণ্য বলা হয়। এবার দেখো তার পরবর্তীটা, আমরা এবার পণ্যের শ্রেণী বিভাগে আসি। পণ্যকে আমরা সাধারণ অর্থে কয় ভাগে ভাগ করি, দুই ভাগে। ভোগ্য পণ্য, শিল্প পণ্য। ভোগ্য পণ্য হলো ওই পণ্য যেগুলো ক্রেতারা নিজের ভোগের জন্য, ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করে। তার মানে নিজেদের পারিবারিক বা ব্যক্তিগত ভোগের জন্য যে পণ্য ক্রয় করা হয় সেটাকে আমরা ভোগ্য পণ্য বলি। আর শিল্প পণ্য হলো পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াকরণের মাধ্যমে যে পণ্য উৎপাদন, যে পণ্য আবার নতুন করে উৎপাদন করা হয় কিংবা নতুন বিক্রয় করা হয় তাকে শিল্প পণ্য বলা হয়। দেখো উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য যে সকল পণ্য ব্যবহার করা হয় তাকে আমরা শিল্প পণ্য বলি। তার মানে পণ্য দুই ভাগে ভাগ করা যায়, ভোগ্য পণ্য, শিল্প পণ্য। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলো ভোগ্য পণ্য। এই যে এটা হলো এনসাইক্লোপিডিয়া, জ্ঞানকোষ বা তথ্য ভান্ডার। দেখো কনজিউমার প্রোডাক্ট। এবার ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগে আসি আমরা। দেখো ভোগ্য পণ্যকে চার ভাগে ভাগ করা যায়, সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্য কি, যেই পণ্যগুলা তুমি পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই ক্রয় করলে তাৎক্ষণিক কম প্রচেষ্টায়, মানে সব থেকে কম সময় ব্যয় করে কম প্রচেষ্টায় তুমি যে পণ্যগুলো ক্রয় করলে সেগুলো হলো সুবিধা পণ্য। সুবিধা পণ্যকে দেখো আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। প্রধান পণ্য, তুমি নিত্যদিনের প্রয়োজনের জন্য যে পণ্যগুলো ক্রয় করো সেগুলো প্রধান পণ্য। যেমন তোমার সংসারে কি চাল, ডাল, তেল, লবণ, সাবান, এগুলো
নিত্য প্রয়োজনীয় পণ্য। তার মানে এইগুলাই হলো তোমার প্রধান পণ্য। এগুলো আমরা কেন ক্রয় করি? এই যে ভোগের জন্য। তার মানে অবশ্যই এগুলো ভোগ্য পণ্য। তারপর দেখো লোভনীয় পণ্য। তুমি কোনো পূর্ব পরিকল্পনা করলে না, বাজারে গেলে হঠাৎ করে সামনে দেখেই এই পণ্যগুলো ক্রয় করলে, সেগুলো হলো লোভনীয় পণ্য। কি লোভনীয় পণ্য? দেখো আইসক্রিম, আচার, চটপটি, ফুচকা, এগুলো ক্রয় করার জন্য তোমার আগে কোনো প্ল্যান থাকে না, সামনে দেখলে তখন পণ্য ক্রয় করলে, এগুলো লোভনীয় পণ্যের। লোভনীয় পণ্যগুলো অবশ্যই ভোগ্য পণ্য। তারপর দেখো জরুরি পণ্য। জরুরি পণ্য কোনগুলো? যেগুলো আবশ্যকীয়, হঠাৎ বিশেষ কোনো মুহূর্তে প্রয়োজন হয়, সেগুলো হলো জরুরি পণ্য। যেমন বৃষ্টির দিনে রেইনকোট, ছাতা, তারপর কেউ অসুস্থ হলো হঠাৎ করে, অ্যাম্বুলেন্স সার্ভিস, এগুলো হলো এই যে জরুরি পণ্য। তার মানে এই যে প্রধান, লোভনীয়, জরুরি, এই সবগুলোই হলো সুবিধা পণ্য। তারপর দেখো শপিং পণ্য। শপিং পণ্য কি? তুমি এই যে সুবিধা পণ্য ক্রয় করার জন্য কোনো পূর্ব পরিকল্পনা করলে না, আর এই যে শপিং পণ্য ক্রয় করার জন্য তুমি আগে থেকে পরিকল্পনা করে তারপরে পণ্য ক্রয় করবে। তার মানে পূর্ব থেকে পরিকল্পনা অনুসারে যেই পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলোকে শপিং পণ্য বলা হয়। শপিং পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, সমজাতীয় শপিং পণ্য, অসমজাতীয় শপিং পণ্য। সমজাতীয় মানে কি? বিভিন্ন দোকানে তুমি ভাববে যে একই পণ্যের মান, কোয়ালিটি একই, কিন্তু তুমি ঘুরে ঘুরে বিভিন্ন দোকান দেখে তারপরে সেই পণ্য ক্রয় করলে, সেগুলো হলো সমজাতীয় পণ্য। যেমন ফ্রিজ, গাড়ি, তুমি একটা ফ্রিজ ক্রয় করার সময় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখে, ফ্রিজ দেখে তারপরে এই ফ্রিজটা ক্রয় করবে। তারপর দেখো গাড়ি, তুমি একটা গাড়ি ক্রয় করার সময়ও বিভিন্ন গাড়ির শোরুমে যেয়ে দেখে দেখে তারপরে এই পণ্য ক্রয় করলে। এজন্য এই সমজাতীয় আরো প্রোডাক্ট থাকে, সেগুলোর সাথে তুমি কম্পেয়ার করে তারপরে ক্রয় করো। এই জন্য এইটা হলো সমজাতীয় শপিং পণ্য। অসমজাতীয় শপিং পণ্য মানে এক একটা জায়গায় এক এক রকম। ধরো এই যে স্বর্ণালঙ্কার, এক এক জায়গায় এক এক রকম ডিজাইন, তার মানে একটার সাথে আরেকটা মিল নাও হতে পারে। এজন্য এগুলো অসমজাতীয় শপিং পণ্য, স্বর্ণালঙ্কার। তারপর দেখো বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য মানে বিশিষ্টভাবে যেগুলো আবিষ্কার করা হয়েছে কিংবা তৈরি করা হয়েছে, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, সেগুলোকে বিশিষ্ট পণ্য বলা হয়। তোমরা জানো যে টেলিভিশনের কথা বললেই আসে যে সনি এর রঙিন টেলিভিশন, সনি ব্র্যান্ডের রঙিন টেলিভিশন। তারপর গাড়ির কথা বললেই সবার আগে নাম আসবে মার্সিডিজ গাড়ি। তারপর গহনা, যে কোনো স্বর্ণের গহনার কথা বললেই আমিন জুয়েলার্স এর স্বর্ণের গহনা। এগুলো যে বিশিষ্ট পণ্যের উদাহরণ। বিশিষ্ট পণ্যগুলো ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত। এবার দেখো অযাচিত পণ্য। অযাচিত পণ্য হলো এমন পণ্য যেগুলো সম্পর্কে তোমার কাস্টমারদের আগে থেকে কোনো ধারণাই থাকে না, কিংবা বাজারে থাকলেও ক্রয়ের কথা কখনো ভাবে না, পরিকল্পনা করে না, সেগুলোকে বলা হয় অযাচিত পণ্য। এই পণ্যগুলো যখন একটা নতুন পণ্য বাজারে আসে তখন সাধারণত সেই পণ্যটাই অযাচিত পণ্য লেবেলে থাকে। দেখো অযাচিত পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, নতুন অযাচিত পণ্য আর নিয়মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য হলো যে পণ্যগুলো একদম সম্পূর্ণভাবে নতুন, প্রথমবার বাজারে আসছে, সেগুলোকে আমরা নতুন অযাচিত পণ্য বলি। যেমন রোবট চালিত গাড়ি, অনুভূতি সম্পন্ন কম্পিউটার, এগুলো কি মানুষের কল্পনার বাইরে এখনো, কিংবা বাজারে থাকলেও মানুষ ক্রয়ের কথা সাধারণত চিন্তা করে না। এবার দেখো নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত এগুলো বাজারে থাকলেও মানুষ নিয়মিতভাবেই আসে বাজারে, কিন্তু মানুষ ক্রয়ের পরিকল্পনা করে না, সেগুলো হলো নিয়মিত অযাচিত পণ্য। যেমন এনসাইক্লোপিডিয়া, জীবন বীমা পলিসি, এগুলো বাজারে আসে কিন্তু কাস্টমাররা ক্রয় করার তেমন একটা প্রয়োজন বা অভাব ফিল করছে না। তার মানে এই সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য, এই 4 প্রকার পণ্য হলো এই যে ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ। তারপরে দেখো যেখানে কিছু পণ্য দেওয়া আছে, কি দেখা যায়? কম্পিউটার, মাউস, কিবোর্ড, মনিটর, লিফট, এগুলো শিল্প পণ্যের উদাহরণ। পণ্যকে আগেই বলছি দুই প্রকার পণ্য, ভোগ্য পণ্য, শিল্প পণ্য। শিল্প পণ্যকে দেখো কয় ভাগে ভাগ করা যায়? শিল্প পণ্য 3 ভাগে ভাগ করা যায়, মালামাল ও খুচরা যন্ত্রাংশ নাম্বার 1, আর নাম্বার 2 মূলধন জাতীয় শিল্প পণ্য, আর নাম্বার 3 সরবরাহ ও সেবাসমূহ। নাম্বার 1-এ দেখো মালামাল ও খুচরা যন্ত্রাংশের মধ্যে একে আবার 2 ভাগে ভাগ করা যায়, কাঁচামাল আর প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। দেখো কাঁচামাল, কাঁচামাল কি? যেগুলো পুনরায় উৎপাদনের কাজে
লাগবে সেইগুলো র মেটেরিয়ালস কাঁচামাল। দেখো কাঁচামালকে দুই ভাগে ভাগ করা যায়, কৃষি পণ্য, প্রাকৃতিক পণ্য। কৃষি পণ্য সাধারণ অর্থে জানি যে কৃষি ক্ষেত্রে যে এই পণ্যগুলো উৎপন্ন হয় সেগুলোই কৃষি পণ্যের উদাহরণ। দেখো ধান, গম, পাট, তুলা, তোমরা জানো যে এগুলো সবই কৃষি ক্ষেত্রে উৎপাদিত হয়, এজন্য এগুলোকে কৃষি পণ্য বলা হয়। দেখো প্রাকৃতিক পণ্য, কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই প্রকৃতিতে যে পণ্যগুলো পাওয়া যায় সেগুলোকে প্রাকৃতিক পণ্য বলা হয়, যেমন তেল, গ্যাস, কয়লা। তারপর দেখো নাম্বার 2, প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। প্রস্তুতকৃত মালামাল দেখো কি, মাটি থেকে ইট, আটা থেকে রুটি, এগুলো হলো প্রস্তুতকৃত মালামাল। তারপর দেখো খুচরা যন্ত্রাংশ, এই যে তোমরা কম্পিউটার দেখলে কম্পিউটারের হার্ড ডিস্ক, মনিটর, এগুলো হলো খুচরা যন্ত্রাংশ। তারপর দেখো মূলধন জাতীয় শিল্পপণ্য। মূলধন জাতীয় শিল্পপণ্য কি, যেগুলো তোমার পণ্য উৎপাদনের জন্য মূল জাতীয় পণ্য উৎপাদনের জন্য মূল হিসেবে কাজ করে। তার মানে পণ্য উৎপাদন করার জন্য এই যে কি দরকার, স্থাপনা। মূলধন জাতীয় পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, স্থাপনা আর আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনার মধ্যে দেখো লিফট, জেনারেটর। আনুষঙ্গিকের মধ্যে কম্পিউটার, টেলিফোন, এগুলো এই যে মূলধন জাতীয় পণ্যের উদাহরণ। তারপরে দেখো সরবরাহ ও সেবা সমূহ। সরবরাহ সেবা এগুলো পণ্য উৎপাদনে সরাসরি জড়িত নয়, কিন্তু তোমার এই যে মূলধন জাতীয় কিংবা মালামাল, খুচরা যন্ত্রাংশ, এগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, সচল রাখার জন্য এই যে সরবরাহ আর এই সেবাগুলো প্রয়োজন। সরবরাহের উদাহরণ দেখো কাগজ, পেন্সিল, রং। তার মানে তোমার এই যে কম্পিউটার, এই যে হার্ড ডিস্ক, মনিটর, এগুলোতে কাজ করার জন্য এই সরবরাহ এবং এই সেবাগুলো প্রয়োজন। দেখো ব্যবসায় সেবা কি, যেমন কম্পিউটার মেরামত, তোমার কম্পিউটার নষ্ট হলো, কম্পিউটার তোমার এই যে মালামালের মধ্যে আসলো, কিন্তু তোমার কম্পিউটার নষ্ট হলে কম্পিউটার মেরামত করতে হলো। বিভিন্ন আইনগত পরামর্শ, সেবা, এগুলো নিলে এগুলো তোমার ব্যবসায় সেবা। তার মানে এই মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় শিল্পপণ্য, সরবরাহ সেবাসমূহ সবই শিল্পপণ্যের অন্তর্ভুক্ত। তাহলে তো অবশ্যই ক্লিয়ার যে পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়, ভোগ্যপণ্য, শিল্পপণ্য। আর ভোগ্যপণ্য, শিল্পপণ্যেরও শ্রেণী বিভাগ আমরা এতক্ষণ দেখলাম। দেখো এক নজরে তোমাদের সুবিধার্থে এই যে পণ্যের শ্রেণী বিভাগটা একটু দেখো এক নজরে। এই যে ভোগ্যপণ্য, শিল্পপণ্য। সুবিধা পণ্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়, প্রধান, লোভনীয়, জরুরি। আর শপিং পণ্যকে সমজাতীয়, অসমজাতীয়। তারপরে অযাচিত পণ্যকে নতুন আর নিয়মিত। আর বিশিষ্ট পণ্য আর কোনো শ্রেণী বিভাগ নাই। তারপরে দেখো শিল্পপণ্য। শিল্পপণ্যের মধ্যে নাম্বার 1 মালামাল ও খুচরা যন্ত্রাংশ, এর মধ্যে কাঁচামাল আর প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। আর মূলধন জাতীয় স্থাপনা, আনুষঙ্গিক যন্ত্রপাতি। নাম্বার 3 সরবরাহ ও সেবা সমূহ। সরবরাহ আর ব্যবসায় সেবা। এবার দেখো এই যে টাইপস অফ প্রোডাক্ট এখানে আছে, দেখো কনজিউমার গুডস প্রোডাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল গুডস প্রোডাক্টস। এই যে কনভিনিয়েন্স, সুবিধাজনক পণ্য। তারপর শপিং পণ্য, স্পেশালিটি গুডস, বিশিষ্ট পণ্য, আনসাউড গুডস। তারপরে এই যে ইন্ডাস্ট্রিয়াল গুডস এর মধ্যে র মেটেরিয়াল, ফেব্রিকেটিং পার্টস, ম্যাটেরিয়ালস, ইনস্টলেশন, অ্যাসেসরি, ইকুইপমেন্ট, অপারেটিং সাপ্লাইস, এগুলো একটু দেখে নিবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। এবার দেখো একটু পার্থক্যের বিষয়গুলো দেখি। এই যে these products are used for further production or of other goods, মানে অন্য পণ্য উৎপাদনের জন্য, পুনরায় উৎপাদনের জন্য এই পণ্যগুলো লাগে। কোনগুলো, এই যে শিল্পপণ্য। আর কনজিউমার প্রোডাক্ট, দিস প্রোডাক্টস আর ইউজড ফর ফাইনাল কনজামশন বাই দ্য ডাইরেক্ট কনজিউমার্স। তার মানে কনজামশনের জন্য এই কনজিউমার প্রোডাক্টস ক্রয় করা হয়। নাম্বার অফ বায়ার্স, তার মানে এই যে শিল্পপণ্য অবশ্যই লিমিটেড বায়াররা ক্রয় করে, আর কনজিউমার প্রোডাক্টস বেশি বায়াররা, ম্যানি ইন নাম্বার। তারপরে বাইং ডিসিশন। বাইং ডিসিশন তোমার এই যে শিল্পপণ্য বেশি বেশি পরিমাণে ক্রয় করে, আর কনজিউমার প্রোডাক্ট কম কম পরিমাণে ক্রয় করে। তারপরে এই যে নেচার অফ ডিমান্ড। তারপরে দেখো কনজিউমার প্রোডাক্টের কিছু উদাহরণ আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর উদাহরণ ছবিতে আছে। যে বট বাই ফাইনাল কনজিউমার্স ফর পার্সোনাল কনজামশন। পার্সোনাল কনজামশনের জন্য যারা চূড়ান্ত ভোক্তা তারা ক্রয় করে। আর এটা ক্রয় করে যে বট ফর ফার্দার প্রসেসিং, মানে পুনরায় প্রক্রিয়াকরণের জন্য ক্রয় করা হয়। ডিফার ইন দে ওয়ে কনজিউমার্স বাই দেম। আর বট
বাই দ্য আদার বিজনেস নট কনজিউমার্স, তার মানে এটা কনজিউমাররা ক্রয় করে, এটা কনজিউমাররা না, ব্যবসায়ীরা ক্রয় করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। তার মানে অবশ্যই এখন ক্লিয়ার হলো তোমাদের বিষয়টা। এবার দেখো পরবর্তী বিষয়, ভোগ্য পণ্যের বাজারজাতকরণে বিবেচ্য বিষয় বা পদ্ধতি সমূহ। তোমাকে অবশ্যই ভোগ্য পণ্য তুমি বাজারজাতকরণ করবে, কিছু বিষয় বিবেচনা অবশ্যই করতেই হবে। দেখো ক্রেতার আয়, ক্রেতার আয়ের উপরই তো ভোগ্য পণ্য, তোমার কাস্টমাররা তো এই পণ্যটা ক্রয় করে ভোগের উদ্দেশ্যে, তাহলে আয়ের উপরে নির্ভর করে এই যে বাজারজাতকরণ পদ্ধতি। তারপর দেখো দোকানের অবস্থান, তুমি যদি খুব কাস্টমারদের খুব কাছ থেকে পণ্যটা দিতে পারো, মানে প্রত্যন্ত অঞ্চলেও তোমার পণ্যের অবস্থান কিংবা দোকানের অবস্থান থাকে, তাহলে বেশি পরিমাণে ভোগ্য পণ্য তুমি বাজারজাতকরণ করতে পারবে বা বিক্রয় করতে পারবে। তার মানে দোকানের অবস্থান অবশ্যই বিবেচনা করে তোমাকে পণ্য বাজারজাতকরণ করতে হবে। চাহিদার প্রকৃতি, ভোগ্য পণ্যের চাহিদা সাধারণত তোমার অল্প পরিমাণে পণ্য ক্রয় করে কাস্টমাররা, তাহলে ওদের চাহিদার প্রকৃতি কিংবা বেশি কাস্টমার, সব কাস্টমাররাই তাদের ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, তাহলে এক একজনের চাহিদা এক এক রকম, তাদের চাহিদার প্রকৃতি অ্যানালাইসিস করে তোমাকে ভোগ্যপণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করতে হবে। বন্টন প্রণালী, তুমি কোন বন্টন প্রণালী অ্যাপ্লাই করে ভোগ্যপণ্য বাজারে পৌঁছাবে কিংবা কাস্টমারের কাছে পৌঁছাবে, সেটা আগে থেকে তোমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। পর্যাপ্ত সরবরাহ, তার মানে সরবরাহ ব্যবস্থা পর্যাপ্ত হলেই তোমার প্রতিষ্ঠানের সফলতা, আর পর্যাপ্ত সরবরাহ তুমি ব্যবস্থা না করতে পারলে তোমার প্রতিষ্ঠান কিংবা ওই প্রোডাক্ট হুমকির মুখে পড়বে। প্রসারমূলক কর্মসূচি, ভোগ্যপণ্যের জন্য অবশ্যই তোমাকে ব্যাপক প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে, তা না হলে তোমার ওই কাস্টমাররা পণ্য সম্পর্কে জানবেই না। মোড়কীকরণ, তোমার কাস্টমারদের আকর্ষণ করার জন্য কিংবা পণ্যের গুণগত মান সঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য অবশ্যই পণ্যের মোড়কীকরণ করতে হবে। ফ্যাশন বিবেচনা, জানো যে নিত্য নতুন ফ্যাশন চলে আসছে, একটা প্রোডাক্ট আজকের জন্য নতুন, কালকে সেটা পুরাতন, ফ্যাশন বিবেচনা করেই তোমার এই ভোগ্যপণ্য বাজারজাতকরণ করতে হবে কিংবা উৎপাদন করতে হবে। পণ্যের মূল্য, পণ্যের মূল্য যদি বেশি হয় তাহলে সেই পণ্য কাস্টমাররা ক্রয় করবে না, তাহলে ভোগ্যপণ্য বাজারজাতকরণের সময় এই পণ্যের মূল্যটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। ক্রয় আচরণ, তার মানে ক্রয় আচরণের উপর ভিত্তি করে তুমি বাজারজাতকরণ করবে পণ্য। পণ্য তুলনা, অন্য পণ্যের সাথে তুলনা করে কম্পেয়ার করে পণ্যের মূল্য নির্ধারণ করবে কিংবা কোয়ালিটি ঠিক করবে। বিক্রয়োত্ত সেবা, তোমার ভোগ্যপণ্য বাজারজাতকরণের পরেও কাস্টমাররা ক্রয় করার পরেও কিছু তোমার সেবা দিতে হবে কাস্টমারদের, যে সেবাগুলো এই বিক্রয়োত্ত সেবার অন্তর্ভুক্ত, যেমন ওয়ারেন্টি, গ্যারান্টি, বাসায় পণ্য পৌঁছে দেওয়া। তারপর পণ্যের ডিজাইন, পণ্যের ডিজাইন প্রতিদিন চেঞ্জ হচ্ছে প্রতিনিয়তই, তা পণ্যের ডিজাইনের এই বিষয়টা মাথায় রেখে তোমাকে ভোগ্যপণ্য বাজারজাতকরণে করতে হবে। তো দেখো এই বিষয়গুলো ডিটেলস বলা আসলে এত স্বল্প সময়ে বলা অনেক কষ্টকর, সময় তো 40 মিনিট নির্ধারিত, তোমরা জানো, তা একটু দেখে নিবে আরো। এবার দেখো শিল্প পণ্যের বাজারজাতকরণে পদ্ধতি বা বিবেচ্য বিষয়। এতক্ষণ আমরা দেখলাম পণ্য দুই প্রকার, ভোগ্য পণ্য, শিল্প পণ্য। এবার শিল্প পণ্য বাজারজাতকরণের সময়ও কিছু বিষয় বিবেচনা করতে হয়। কি কি? দেখো বাজারের আয়তন, তো তোমরা সবাই জানো যে ভোগ্য পণ্যের মতো শিল্প পণ্যের আয়তনটা এত বিস্তৃত হয় না, কারণ লিমিটেড কাস্টমাররা এই পণ্যটা ক্রয় করে, তার মানে বাজারের আয়তন একটা ভৌগোলিক পরিসরে, ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই বিষয়টা বিবেচনা করে তোমাকে শিল্প পণ্য বাজারজাতকরণ করতে হবে। ক্রয়ের প্রকৃতি, ক্রয়ের প্রকৃতি কি, যে এই পণ্যটা সব শ্রেণীর কাস্টমাররা ক্রয় করে না, যারা পুনঃপ্রক্রিয়াকরণ করবে তারাই কেবল এই পণ্য ক্রয় করে। ক্রয়ের সংখ্যা, ক্রয়ের সংখ্যা অবশ্যই লিমিটেড, তার মানে সবাই তো শিল্প পণ্য ক্রয় করে না, ক্রয়কারীর সংখ্যা অবশ্যই লিমিটেড। দেখো নির্ভরশীল চাহিদা, কিসের উপর নির্ভর করে? শিল্প পণ্যের চাহিদা কিন্তু নির্ভর করে ভোগ্য পণ্যের উপর, কাস্টমাররা যত বেশি ভোগ্য পণ্য চাইবে শিল্প পণ্য তত বেশি প্রয়োজন হবে, কারণ তোমার শিল্প পণ্যটা প্রক্রিয়াকরণের মাধ্যমেই, পুনরায় উৎপাদনের মাধ্যমে ভোগ্য পণ্য পরিণত হয়, তার মানে এর চাহিদা নির্ভরশীল কিসের উপরে? ভোগ্য পণ্যের উপরে। তারপর দেখো বন্টন প্রণালী, এখানে বন্টন প্রণালীটা কম বিস্তৃত, কারণ সরাসরি ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে তোমার এই শিল্প পণ্য বাজারজাতকরণ করা হয়। ক্রয় সিদ্ধান্ত, ক্রয় সিদ্ধান্ত সাধারণত উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক যারা, তারা নিয়ে থাকে এই শিল্প পণ্যের ক্ষেত্রে। তারপরে স্থায়িত্ব, কাস্টমাররা চায় যে পণ্যটা একটু বেশি স্থায়িত্ব হোক, কারণ তোমার কাঁচামাল নিয়ে পণ্য উৎপাদন করতে কিছুদিন সময় লেগে যায়, এজন্য পণ্যের স্থায়িত্ব বেশি প্রয়োজন হয় এই শিল্প পণ্যের ক্ষেত্রে। সুনাম, যেসব প্রতিষ্ঠানের সুনাম বেশি আছে সেই সব প্রতিষ্ঠান থেকেই, কোম্পানি থেকেই শিল্প পণ্য ক্রয় করা হয় বেশি।
তারপর নিরাপত্তা, দেখো নিরাপত্তা যে তুমি ওই পণ্য ক্রয় করে কোনো ক্ষতির মুখে যেন না পড়ো, সেই বিষয়ে নিরাপত্তা দিতে হয়। এই যে শিল্পপণ্য বাজারজাতকরণের সময় নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হয়। মূল্য প্রতিযোগিতা, মানে প্রতিযোগী কোনো কোম্পানি যদি তোমার এই শিল্পপণ্য কম মূল্যে বাজারে ছাড়ে, তাহলে তোমার পণ্য অবশ্যই বাজার দখল করতে পারবে না। এই জন্য মূল্য প্রতিযোগিতা করেই তোমাকে পণ্য বাজারজাতকরণ করতে হবে। প্রসারমূলক কার্যক্রম, এক্ষেত্রে কম প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করলেও হয়। সাধারণত ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে এই শিল্পপণ্য বাজারজাতকরণ করা হয়। বিক্রয়োত্তর সেবা, বিক্রয়োত্তর সেবাও এখানে অল্প প্রয়োজন হয়, তবে যদি কিছু শিল্পপণ্য খারাপ থাকে কোয়ালিটি, তাহলে যদি কাস্টমাররা ব্যবসায়ীরা ফেরত দেয়, তাহলে তোমাকে সেটা গ্রহণ করতে হবে। ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত, অবশ্যই শিল্পপণ্য তোমার প্রত্যন্ত অঞ্চলেও সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত একটা অবস্থানে এই শিল্পপণ্য বিরাজমান থাকে। তার মানে এই সবগুলো বিষয় তোমার শিল্পপণ্য বাজারজাতকরণের সময় বিবেচনা করতে হবে। আর তুমি যদি এই বিষয়গুলো বিবেচনা না করে শিল্পপণ্য আবিষ্কার করো বা উৎপাদন করো, তৈরি করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠান সফলতার মুখ দেখবে না। তারপরে দেখো এর পরবর্তী বিষয় আমাদের ব্র্যান্ডিং। দেখো যে লার্ন হোয়াই ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট ইন মার্কেটিং। ব্র্যান্ডিংটা কি? তোমরা জানো যে ব্র্যান্ডিং হলো কোনো একটা চিহ্ন, নকশা, প্রতীক, যেটা তোমার প্রতিযোগী পণ্য থেকে তোমার পণ্যটাকে আলাদা করছে, স্বতন্ত্র করছে। দেখো কেন দরকার? ডেলিভারি দ্য মেসেজ, ক্লিয়ারলি ডেলিভারি দ্য মেসেজ, তোমার এই মেসেজটাকে, মানে তুমি কি পণ্য উৎপাদন করছো সেটা মেসেজটা ডেলিভারি করার জন্য কাস্টমারদের কাছে তোমার একটা ব্র্যান্ড দরকার। তারপর ইমোশনালি কানেক্টস ইওর টার্গেট প্রসপেক্টস উইথ ইওর প্রোডাক্ট, তার মানে কাস্টমারদের সাথে তোমাকে কানেক্ট করে দেবে এই ব্র্যান্ড। তারপর মোটিভেটস দ্য বায়ার্স টু বাই, তার মানে কাস্টমারদের, ক্রেতাদের মোটিভেট করবে পণ্য ক্রয়ের জন্য। তারপর দেখো কনফার্মস ইওর ক্রেডিবিলিটি, তার মানে তোমার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। তারপর ক্রিয়েটস ইউজার লয়্যালটি, তার মানে কাস্টমার যে তোমার ক্রয় করবে তার ইউজারের যে গ্রহণযোগ্যতা বা আনুগত্যতা বাড়াবে। এবার দেখো ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং করতে গেলে কি কি লাগে দেখো, প্রেজেন্টেশন, টার্গেট রিসার্চ, প্রোডাক্ট, ব্র্যান্ড, ট্রাস্ট, স্ট্র্যাটেজি ফলো করা লাগে। তারপরে দেখো এই যে ব্র্যান্ড কি? ব্র্যান্ড হলো দ্য মার্কেটিং প্র্যাকটিস অফ ক্রিয়েটিং এ নেম, সিম্বল অর ডিজাইন, তার মানে একটা নাম, সিম্বল, প্রতীক, ডিজাইন that identifies and differentiates a product from other products, তার মানে তোমার প্রতিযোগী পণ্য থেকে তোমার পণ্যটাকে আলাদা করছে এই ব্র্যান্ডিং এর মাধ্যমে। এই যে এখানে, ঠিক আছে, যে ব্র্যান্ডিং এর সুবিধা কি? এতক্ষণ আমরা যে ব্র্যান্ডিং করলাম, এই ব্র্যান্ডিং এর কিছু সুবিধা আছে। যেমন তুমি জানো যে টেলিভিশন মানেই বললাম যে সনি টেলিভিশন, এই যে কেন জানো এটা? এই যে সনি ব্র্যান্ডের জন্য। তারপর দেখো এসি মানে এই জেনারেল এসি, কেন জানো? এই যে জেনারেল একটা ব্র্যান্ড, তার মানে তুমি যখন পণ্য সম্পর্কে ভাববে তখন তোমার অটোমেটিক ভাবেই এই ব্র্যান্ডের কথা চলে আসবে মাথায়। দেখো ব্র্যান্ডিং এর কি সুবিধা পাওয়া যায়, এই যে ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে সুবিধা কিছু আছে, বাজারজাতকারীর দৃষ্টিকোণ থেকে সুবিধা, আর সমাজের দৃষ্টিকোণ থেকে সুবিধা, এই তিন ভাগে ভাগ করা যায় ব্র্যান্ডিং এর সুবিধাকে। দেখো ক্রেতাদের দিক থেকে কি সুবিধা? সহজে পণ্য চিহ্নিত করা, যদি ব্র্যান্ডিং করা থাকে তাহলে তুমি একটা এসি ক্রয় করবে, তাহলে তুমি সহজেই এই পণ্যকে চিহ্নিত করতে পারবে। মানের নিশ্চয়তা, জানোই যে ব্র্যান্ডের পণ্য মানেই মানের নিশ্চয়তা। প্রতারণার হাত থেকে রক্ষা, তুমি অবশ্যই ব্র্যান্ডের পণ্য ক্রয় করলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। তারপর মর্যাদা বৃদ্ধি, ব্র্যান্ড তো একটা মর্যাদার ব্যাপার, তুমি ব্র্যান্ডের পণ্য ক্রয় করলে অবশ্যই তোমার মর্যাদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, এটা ধরে নিয়ে কাস্টমাররা পণ্য ক্রয় করে। তারপরে দেখো বাজারজাতকারী দৃষ্টিকোণ থেকে সুবিধা, বাজারজাতকারী কি কি সুবিধা গ্রহণ করে? অর্ডার গ্রহণ, অর্ডার গ্রহণ করতে পারে। তার মানে এই ব্র্যান্ডের যে কোনো ভালো ব্র্যান্ডের কাস্টমাররা সহজেই ওই পণ্য অর্ডার করে, বেশি অর্ডার পায় বাজারজাতকারীরা। তারপরে দেখো
ভাবমূর্তি সৃষ্টি, মানে পজিটিভ ভাবমূর্তি সৃষ্টি হয়। ভালো যদি ব্র্যান্ড হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে কাস্টমারদের ভাবমূর্তি, পজিটিভ ভাবমূর্তি সৃষ্টি হয়। নতুন ক্রেতা সৃষ্টি, তার মানে যদি কোনো ভালো ব্র্যান্ডের পণ্য হয়, একজন ব্যবহার করে আরেকজনকে উৎসাহিত করে পণ্য ক্রয়ের, তার নতুন ক্রেতা সৃষ্টি হয়। বিজ্ঞাপন ব্যয় হ্রাস, বেশি ভালো ভালো ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন দিতে হয় না, এমনি তাদের পণ্য বাজারে বেশি বিক্রি হয়, তাহলে বিজ্ঞাপন ব্যয় হ্রাস পায়। তারপর দেখো সমাজের দৃষ্টিকোণ থেকে কি সুবিধা, পণ্য মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেসব কাস্টমাররা নতুন পণ্য ক্রয় করবে তারা পণ্যের মান সম্পর্কে ধারণা আগেই পেয়ে যায় এই ব্র্যান্ডিং এর মাধ্যমে। ক্রেতাদের পছন্দের সুযোগ বৃদ্ধি, তার মানে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের মধ্যে থেকে ক্রেতারা পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। তারপর উদ্ভাবনী প্রবণতা, নিত্য নতুন ভাবে ব্র্যান্ড উদ্ভাবিত হচ্ছে, সেই উদ্ভাবনী প্রবণতাটা কাজে লাগাতে পারে সমাজের মানুষ। তার মানে এই 3 ভাগে ভাগ করা হয়। এবার দেখো ইম্পর্টেন্স অফ এ স্ট্রং ব্র্যান্ড। স্ট্রং ব্র্যান্ডের কি ইম্পর্টেন্স আছে ইংরেজিতে আমরা একটু দেখি, যে মোর দেন জাস্ট নেমস অ্যান্ড সিম্বল, মানে একটা নাম বা সিম্বলের থেকেও এটা আরো বেশি কিছু, বেশি কিছু। তারপরে দেখো দ্য ব্র্যান্ড ইজ হোয়াট পিপল বা কনজিউমার্স রিমেম্বার হোয়েন থিঙ্কিং অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। যখন একটা পণ্য বা সেবা সম্পর্কে মাথায় আসে কিংবা চিন্তা করে তখনই তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় এই ব্র্যান্ড নেমটা। তাহলে অবশ্যই ব্র্যান্ড নেমটার গুরুত্ব বুঝতেই পারছো। এই স্ট্রং ব্র্যান্ড হ্যাজ দ্য পাওয়ার, পাওয়ার আছে মানে শক্তি আছে, টু ক্যাপচার কাস্টমার প্রিফারেন্স অ্যান্ড লয়ালিটি, কাস্টমারদের পছন্দ কিংবা বিশ্বাসযোগ্যতা অর্জনের একটা শক্তি আছে এই ব্র্যান্ডের। তারপরে এ পজিটিভ ইফেক্ট, একটা পজিটিভ ইফেক্ট আছে, কিসের ইতিবাচক প্রভাব আছে কিসের, এই ব্র্যান্ড নেমের কাস্টমারদের উপরে। এ ব্র্যান্ড উইল হ্যাভ এ সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার ইন দ্য মার্কেট প্লেস, মানে বাজারেও একটা প্রভাব আছে বা পাওয়ার আছে, শক্তি আছে। দ্য এক্সটেন্ট টু হুইচ কাস্টমার্স আর উইলিং টু পে মোর ফর দ্যাট ব্র্যান্ড, তার মানে কাস্টমাররা বেশি পরিমাণে অর্থ উইলিংলি দিতে চায়, উইলিংলি পে করতে চায়, পরিশোধ করতে চায় যদি পণ্য ভালো ব্র্যান্ডের হয়। দেখো একটা রিসার্চের ফলাফল 2004 সালের কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেছে 72% অফ কাস্টমার্স উড পে, তার মানে 72% কাস্টমার বেশি পরিশোধ করতে পারে, কত পার্সেন্ট বেশি, 20% এক্সট্রা ফর এ ব্র্যান্ড অফ দেয়ার চয়েস, তার মানে তাদের পছন্দ মতো ব্র্যান্ডের পণ্য যদি হয় তাহলে 72% কাস্টমার আছে যারা 20% অতিরিক্ত অর্থ ব্যয় করতেও রাজি আছে। তার মানে ব্র্যান্ডের গুরুত্ব অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তারপরে দেখো এই যে দ্য ইম্পর্টেন্স অফ ব্র্যান্ড, এই যে বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে বলা আছে, এই যে IBM, তারপরে তোমার এই যে কোকা কোলা, এগুলো একটু দেখে নিবে, যে নিভিয়া। তারপরে দেখো ব্র্যান্ডিং কৌশল বা শক্তিশালী ব্র্যান্ড উন্নয়ন কি। এতক্ষণ আমরা ব্র্যান্ড নিয়ে কথা বললাম, এখন যদি ব্র্যান্ডিং কৌশল অ্যাপ্লাই করতে চাও কিংবা ব্র্যান্ড শক্তিশালী করতে চাও তাহলে কি কি কৌশল তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে ব্র্যান্ড অবস্থান কৌশল, নাম্বার 2 ব্র্যান্ড নাম নির্বাচন, ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা, ব্র্যান্ড উন্নয়ন। দেখো কি কি বিষয় আছে দেখি। দেখো ব্র্যান্ড অবস্থান গ্রহণ, এই যে গুণাবলী, সুবিধা সমূহ, বিশ্বাস ও মূল্যবোধ, তার মানে তোমাকে কাস্টমারকে এই যে বিভিন্ন গুণাবলী সম্বলিত ব্র্যান্ডের পণ্য আবিষ্কার করতে হবে। তারপর সুবিধা, তুমি বিভিন্ন সুবিধা দিবে ব্র্যান্ডের মাধ্যমে। তারপর বিশ্বাস ও মূল্যবোধ, এই যে বিভিন্ন এই তোমার পণ্য যদি ভালো হয় তাহলে কাস্টমারদের মধ্যে এমনিতেই বিশ্বাস ও মূল্যবোধ সৃষ্টি হবে। তারপর দেখো ব্র্যান্ড নাম নির্বাচন, তার মানে এই স্তরে এসে তোমাকে পণ্যের একটা ব্র্যান্ড নাম নির্বাচন করতে হবে। আমরা যত সহজে ভাবছি যে ব্র্যান্ড একটা নাম, নামটা নির্বাচন করাও কিন্তু ততটাই কঠিন, যে নির্বাচন। তার মানে এই নামটা নির্বাচনের সময় তোমাকে অবশ্যই যেন সহজ বোধ্য হয়, তারপর বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায়, এগুলো খেয়াল রাখতে হবে। কিংবা নামের সাথে একটা কার্যকারিতার বিচার করতে হবে। যেমন তোমরা জানো যে ব্যথা নিরাময়ের ওষুধ নাম নো পেইন, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে পেইন, নো পেইন, কোনো ব্যথা নাই, তার মানে এই ব্যথা নিরাময় করবে। এই যে এইভাবে নামটা নির্বাচনের সময় অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর সুরক্ষা, এই নাম নির্বাচনের পরে তোমাকে 1911 সালের প্যাটেন্ট আইন অনুসারে এই যে তোমাকে ব্র্যান্ড নেমটা নিবন্ধন করতে হবে এই সুরক্ষার জন্য। তারপর দেখো ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা, ব্র্যান্ড পৃষ্ঠপোষকতার জন্য তোমার কি করতে হবে, উৎপাদনকারীর ব্র্যান্ড, যারা পণ্য উৎপাদন করে বাজারে সাপ্লাই করে তাদের নিজস্ব ব্র্যান্ডে, তাদেরকে এই যে উৎপাদনকারী ব্র্যান্ড বলা হয়। আর প্রাইভেট ব্র্যান্ড হলো মধ্যস্থ কারবারি, তারা যে ব্র্যান্ডের উদ্ভাবক, তারা সেটা হলো প্রাইভেট ব্র্যান্ড।
তারপরে এই যে ওয়ালমেট হলো এই যে প্রাইভেট ব্র্যান্ডের উদাহরণ। তারপর দেখো লাইসেন্সিং, অন্যদের লাইসেন্স কাজে লাগিয়ে তোমার যারা পণ্য বাজারজাতকরণ করে সেই ব্র্যান্ডের নামে তাদেরকে লাইসেন্সিং বলা হয়। তারপর যৌথ ব্র্যান্ডিং, যৌথ ব্র্যান্ডিং যে অন্য আরো প্রোডাক্ট আছে সেই কোম্পানির সাথে যৌথ ব্র্যান্ডিং করা হয়। যেমন এই যে কোকা কোলা কিন্তু আমেরিকার একটা ব্র্যান্ড, কিন্তু আমাদের দেশে যে যৌথ নামে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করছে। তারপর দেখো ব্র্যান্ড উন্নয়ন, বা তুমি এই যে ব্র্যান্ড নির্বাচন করলে, প্রথমে ব্র্যান্ড অবস্থান গ্রহণ করলে, ব্র্যান্ড নির্বাচন করছো, তারপর ব্র্যান্ড পৃষ্ঠপোষকতা, এবার ব্র্যান্ড উন্নয়ন করবে কিভাবে, সারি বর্ধিতকরণ। তার মানে যেই তোমার ব্র্যান্ড আছে এবং যেই পণ্য উৎপাদন করছো সেইগুলো ওর মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোগ করে তোমার সারি বর্ধিতকরণ করতে হবে। তারপর ব্র্যান্ড বর্ধিতকরণ, তার মানে যে পণ্য আছে তার মধ্যে নতুন ব্র্যান্ড অ্যাড করলে। তারপর বহু ব্র্যান্ড, তার মানে নতুন পণ্যকে নতুন ভাবে ব্র্যান্ড দিলে। আর নতুন ব্র্যান্ড তার মানে তোমার আগে বিদ্যমান যে পণ্য আছে কিংবা নতুন যে পণ্য উৎপাদন করছে সব এই নতুন একটা ব্র্যান্ডের অন্তর্ভুক্ত করলে, নতুন ভাবে ব্র্যান্ড নাম তৈরি করলে। এইগুলো সবই এই ব্র্যান্ড উন্নয়নের মধ্যে। তার মানে এই সবগুলো বিষয় তোমাকে এই যে শক্তিশালী ব্র্যান্ড উন্নয়নের সময় খেয়াল করতে হবে। তারপর দেখো এখানেও আছে এই যে ব্র্যান্ড পজিশনিং, কি কি বিষয় খেয়াল করতে হবে, অ্যাট্রিবিউটস, বেনিফিটস, বিলিফস অ্যান্ড ভ্যালুস। তারপর ব্র্যান্ড নেম সিলেকশনের ক্ষেত্রে সিলেকশন, প্রোটেকশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, ম্যানুফ্যাকচারার ব্র্যান্ড, প্রাইভেট ব্র্যান্ড, লাইসেন্সিং, কো ব্র্যান্ডিং, ব্র্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে এই বিষয়গুলো একটু দেখে নিবে। তারপর দেখো এই যে ব্র্যান্ড স্ট্র্যাটেজি আছে, ছবিগুলো দেখে নিবে। তারপরে দেখো সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পণ্য ও সেবা। তা পণ্যটা তো বলছি যে যা মানুষের অভাব মেটাতে পারে সেটাই হলো পণ্য, আর সেবা হলো, সেবাও মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করে, কিন্তু সেবাটা হলো তোমার অস্পর্শনীয়। তার মানে তুমি সেবাটা স্পর্শ করতে পারবে না, অস্পর্শনীয়। তারপর পচনশীল। এই যে সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য এখন আমরা দেখি, এই যে অস্পর্শনীয়তা। সেবা অবশ্যই তুমি ক্রয়ের পূর্বে দেখতে পারবে না, স্বাদ নেওয়া, অনুভব করা, শোনা বা গন্ধ নেওয়া কোনোটাই করতে পারবে না। যেমন তুমি ডাক্তারের কাছ থেকে সেবা নিবে, পরামর্শ নিবে, তাহলে তুমি কিন্তু আগে থেকে এই যে তার স্বাদ নেওয়া, অনুভব করা, গন্ধ নেওয়া কোনোটাই পারবে না। তার মানে সেবার একটা মূল বৈশিষ্ট্যই হলো যে অস্পর্শনীয়তা। তারপর দেখো অবিচ্ছেদ্যতা, সেবাকে সেবাদানকারী থেকে বিচ্ছিন্ন করা যায় না। তুমি যে ডাক্তারের কাছ থেকে সেবা নিলে তুমি নিশ্চয় সেবা, কিন্তু ডাক্তারকে সেবা থেকে তো বিচ্ছিন্ন করতে পারলে না। তার মানে এই যে সেবা দানকারী থেকে তুমি সেবাকে কখনো বিচ্ছিন্ন করতে পারবে না, এই যে অবিচ্ছেদ্যতা। তারপর দেখো পরিবর্তনশীলতা, তার মানে একই একই ডাক্তার ধরো কখন কোথায় কিভাবে সেবা দান করবে তার উপরে সেবার মান নির্ভর করবে। একই ডাক্তার অনেক সময় একজন বলছে, এক কাস্টমার বলছে যে ভালো সেবা দেয়, আবার আরেকজন বলছে যে ভালো সেবা দেয় না। কি কিসের উপর নির্ভর করবে, কে কখন কোথায় কিভাবে সেবা দান করবে তার উপরে সেবার মান নির্ভর করে। নাম্বার 4 পচনশীলতা, পরবর্তীতে বিক্রয় অথবা ব্যবহারের জন্য সেবাকে সংরক্ষণ করে রাখা যায় না। কেন রাখা যায় না, তুমি ধরো একটা টিকিট ক্রয় করলে বিমানের, তাহলে তুমি নির্দিষ্ট সময়ে যদি যেতে না পারো, কিংবা প্লেনে উঠতে না পারো, বিমানে উঠতে না পারো, তাহলে কিন্তু তোমাকে আর সেই পণ্যটা কিংবা সেই সিট রিজার্ভ রেখে টাকা ব্যাক দেওয়া তোমাকে সম্ভব না। তার মানে পরবর্তীতে ব্যবহারের জন্য স্টোর করে রাখা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই জন্য সেবা পচনশীল। তারপরের বিষয় দেখো এই যে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভিস, সার্ভিসের এই যে ইনটেনজিবিলিটি, ইনসিপারেটেবিলিটি, তারপর ভেরিয়েবিলিটি আর পেরিশেবিলিটি। এই যে এই বিষয়গুলো অলরেডি বাংলায় বলেছি, একটু দেখে নিবে ছবি। তারপরে দেখো এই যে সেবা বাজারজাতকরণ কৌশল, কি কি কৌশল অ্যাপ্লাই করে আমরা বাজারজাতকরণ করি। দেখো সেবা মুনাফা শিকল, তারপর সেবার পার্থক্য ব্যবস্থাপনা, সেবার মান ব্যবস্থাপনা, সেবার উৎপাদনশীলতা ব্যবস্থাপনা। দেখো সেবা মুনাফা শিকলে তুমি কি করবে, অভ্যন্তরীণ সেবার মান উন্নয়ন করবে। সেবার মুনাফা নির্ভরশীলই অভ্যন্তরীণ সেবার মানের উপরে, কারণ তুমি যদি কাস্টমারদের সন্তুষ্ট না করো তাহলে তোমার সেবার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব নয়। তাই মুনাফা শিকলে কি কি বিষয় আরো দেখো, সন্তুষ্ট উৎপাদনশীল সেবা কর্মী, তোমার সেবা কর্মী যদি সন্তুষ্ট উৎপাদনশীল হয় তাহলেই কাস্টমারদের ভালো সেবা দিতে পারবে। তারপর অধিকতর সেবা ভ্যালু, অধিকতর সেবা ভ্যালু না দিলে তোমার কাস্টমাররা তোমার সেবা সম্পর্কে স্যাটিসফাইড হবে না, তাহলে তুমি মুনাফা অর্জন করতে পারবে না। তারপর দেখো সন্তুষ্ট অনুগত ক্রেতা, তোমার ক্রেতারা যদি সন্তুষ্ট অনুগত হয় নর্মালি তারা সেবা পাওয়ার জন্য আরো বেশি
উৎসাহিত হবে, তাহলে অবশ্যই তোমার মুনাফাও বৃদ্ধি পাবে। সমৃদ্ধ সেবা, মুনাফা ও উন্নতি। তার মানে তোমার সেবা যদি সমৃদ্ধ হয় তাহলে তোমার মুনাফাও বেশি হবে এবং উন্নতি হবে। তার মানে এই দেখো সেবা মুনাফা শিকল এই বিষয়গুলোর উপর নির্ভর করে। পরবর্তীতে চিত্রেও আছে তোমাদের দেখাচ্ছি। এবার সেবার পার্থক্যকরণ ব্যবস্থায় দেখি কি কি আছে। প্রস্তাব, সরবরাহ, ভাবমূর্তি। তুমি সেবার পার্থক্যকরণ অন্যদের থেকে কি করবে, আলাদা করার প্রস্তাব করবে, সরবরাহ ভালো ব্যবস্থা দিবে, তারপর ভাবমূর্তি পজিটিভ ভাবমূর্তি তৈরি করবে। মানে সেবার পার্থক্যকরণ হলো অন্য প্রতিযোগী কোম্পানির থেকে তোমার সেবার পার্থক্যকরণ করবে। তারপর দেখো সেবার মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনায় তুমি কি করবে, প্রধান সেবা আবিষ্কার করবে। প্রধান মানে যেটা আগে বাজারে ছিল না, এরকম একটা সেবা আবিষ্কার করবে। তারপর দেখো প্রধান প্রক্রিয়া আবিষ্কার। প্রধান প্রক্রিয়া তোমরা জানো যে আগে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানে অনার্স করতে তাদের কোর্সের নাম ছিল বিবিএস, এখন আছে বিবিএ। তার মানে যে একটা প্রক্রিয়া আবিষ্কার করা হলো কিন্তু নতুন করে। তার মানে তোমার সেবার মান ব্যবস্থাপনার উন্নয়ন হলো। পণ্য সারি বর্ধিতকরণ, নিত্য নতুন সারি পণ্যতে নিয়ে আসতে হবে। সহায়ক সেবা আবিষ্কার, মানে এই পণ্য মূল পণ্যের সাথে আরো কিছু সহায়ক সেবা দিতে হবে। তারপর স্টাইল পরিবর্তন, প্রতিনিয়ত স্টাইল পরিবর্তন হচ্ছে, তাহলে তোমার সেবা বাজারজাতকরণের সময়ও এই স্টাইলগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তারপর দেখো সেবা উৎপাদনশীলতার ব্যবস্থাপনা। এই যে অভিজ্ঞ সেবাদানকারী নিয়োগ করতে হবে, মান কিছুটা হ্রাস ও পরিমাণ বৃদ্ধি এই করতে হবে। তারপর নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যে সেবা বাজারজাতকরণ কৌশল তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো যে সেবা মুনাফা শিকল সম্পর্কে বলা আছে যে ইন্টারনাল সার্ভিস কোয়ালিটি, স্যাটিসফাইড অ্যান্ড প্রোডাক্টিভ এমপ্লয়িজ, এক্সটার্নাল ভ্যালু সার্ভিস, স্যাটিসফাইড লয়াল কাস্টমার্স, তারপর প্রফিটেবিলিটি। এবার দেখো এই যে গ্রোনোরস একজন বিশিষ্ট বাজারজাতকারী, সে বলছে যে দেখো কোম্পানির কি কি বিষয়ের উপর নির্ভর করে সেবা মুনাফা শিকল: অভ্যন্তরীণ বাজারজাতকরণ, বাহ্যিক বাজারজাতকরণ আর মিথস্ক্রিয়া। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক মিলে কাস্টমার যদি স্যাটিসফাইড থাকে এবং শ্রমিক কর্মীরা যদি স্যাটিসফাইড থাকে, এই যে কর্মী এবং ক্রেতা যদি স্যাটিসফাইড থাকে, তাহলে মিথস্ক্রিয় বাজারজাতকরণ সম্ভব, যার মাধ্যমে কোম্পানি সর্বোচ্চ মুনাফায় পৌঁছাতে পারবে। তারপর দেখো আরো কিছু চিত্র দেওয়া আছে তোমাদের, এই যে ইন্টারনাল মার্কেটিং, এক্সটার্নাল, ইন্টারঅ্যাক্টিভ মার্কেটিং, এমপ্লয়িজ, কাস্টমার্স, কোম্পানি পৌঁছাবে কোথায়, মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর সার্ভিস ফার্মসে মুনাফার সর্বোচ্চ শিখরে। তারপর দেখো যে সার্ভিসেস মার্কেটিং এর প্রফিট, সার্ভিস প্রফিট চেইন সম্পর্কে আরো ইংরেজিতেও একটু বলা আছে, একটু দেখে নিবে। তারপরে দেখো এই যে এই কয়টা বিষয় আমরা এই যে সার্ভিস ফার্ম মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমরা এই যে এই বিষয়গুলো দেখলাম যে দা সার্ভিস প্রফিট চেইন, তারপর ম্যানেজিং সার্ভিস ডিফারেন্সিয়েশন, ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, ম্যানেজিং সার্ভিস প্রোডাক্টিভিটি। দেখে নিবে বিষয়গুলো আর একটু। তারপর দেখো নিশ্চয়ই আজকে পাঠের শেষে তোমরা এই যে ভোগ্যপণ্য শিল্প পণ্যের পার্থক্য, সুবিধা পণ্য শপিং পণ্যের পার্থক্য, সেবা বাজারজাতকরণ কেন করতে হবে তার গুরুত্ব, বাজারজাতকরণ কৌশল, তারপর পণ্য সেবার বিভিন্ন বিষয়গুলো, তারপর সেবা খাতের বিকাশ, ব্র্যান্ড ইকুইটি, ব্র্যান্ডের বিবেচ্য বিষয়সমূহ, শিল্প পণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়, এগুলো আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে। এই যে এই প্রশ্নগুলো অলরেডি আলোচনা করা হয়েছে, যে পণ্য সেবার স্তর, ব্র্যান্ডিং কৌশল শক্তিশালী করা। তারপর দেখো এগুলো কিছু বাসায় অনুসরণ করবে। তারপর দেখো যে এখানে তথ্যসূত্র আছে, এগুলো একটু দেখবে। সময় স্বল্পতার কারণে আজ আমার এই অনলাইন লেকচার এখানেই সম্পন্ন করতে হচ্ছে। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।